হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা লঘুকরণ সূত্র ও লঘুকরণ সূত্র সম্পর্কিত ম্যাথ দেখব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লঘুকরণ সূত্র। ঠিক আছে, লঘু কথাটার মানে বোঝো, লঘু হচ্ছে পাতলা। আসলে আমরা টপিকটা লিখে ফেলি, লঘুকরণের সূত্র। লঘুকরণ সূত্র। ঠিক আছে, সূত্রটা কিভাবে আসে আমরা এটা দেখব এবং এই সূত্র সম্পর্কিত সূত্রের সাথে সম্পর্কযুক্ত কিছু ম্যাথ করব। ঠিক আছে, লঘু কথাটার মানে হচ্ছে কি ভাই? পাতলা। এই লঘুকরণ কথাটার মানে জানো কি? এই লঘুকরণ কথাটার মানে কি? মানে পাতলাকরণ। ঘনমাত্রা সাপোজ আগে বেশি ছিল, পরে তুমি কি করবা? সেটাকে পাতলা করবা। এটাই হচ্ছে লঘুকরণ। তাহলে লঘুকরণ কথাটা গুছায় তুমি যদি বলো তাহলে কি হবে? লঘুকরণ জানো কাকে বলে? উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ। ঠিক আছে, আমি বললাম না ঘনমাত্রা, মানে উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরি করার যে প্রক্রিয়া তাকেই লঘুকরণ বলে। ঠিক আছে, লিখে দিই তাহলে। হ্যাঁ, উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরি করা। ঠিক আছে, মনে করো আগে ঘনমাত্রা, সাপোজ ঘনমাত্রা কি ছিল? ঘনমাত্রা বেশি ছিল। ঠিক আছে, পরে এখানে তুমি পানি যোগ করে দিয়েছো। মনে করো দ্রবণ শরবত ছিল, শরবতের একটা নির্দিষ্ট পরিমাণ তো মিষ্টতা আছে, তো ওইখানে তুমি আবার কি করছো? পানি যোগ করে দিছো। তাহলে শরবতের মিশ্রতা অবশ্যই কমে যাবে আগের তুলনায়, তাই না? এটাই হচ্ছে কি, শরবতটাকে তুমি লঘু করে ফেলছো, দ্রবণের আগের ঘনমাত্রাটাকে তুমি পাতলা করে ফেলছো। ঠিক আছে ভাই, এই যে ঘনমাত্রা বেশি ছিল, এখানে তুমি কি করবা? এই যে এখানে পানি যোগ করছে। ঠিক আছে, এই যে পানি যোগ করে কি করা হয়েছে? পানি যোগ করে কি করা হয়েছে ভাই? ঘনমাত্রাটাকে কমানো হয়েছে। ঠিক আছে, মানে উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে লঘুকরণ। ঠিক আছে, তাহলে আমি কথাটা লিখে দিই। হ্যাঁ, উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরি করার প্রক্রিয়াকে দ্রবণের লঘুকরণ বলা হয়। উচ্চ মোলার দ্রবণ থেকে উচ্চ মোলার দ্রবণ থেকে উচ্চ উচ্চ মোলার দ্রবণ থেকে উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরির প্রক্রিয়াকে নিম্ন মোলার দ্রবণ নিম্ন মোলার দ্রবণ নিম্ন মোলার দ্রবণ তৈরি করার প্রক্রিয়াকে তৈরি করার প্রক্রিয়াকে লঘুকরণ বলে। ঠিক আছে, লঘু কথাটার মানে হচ্ছে পাতলা, লঘুকরণ বলে। ঠিক আছে ভাই, লঘুকরণ কাকে বলে? উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরির প্রক্রিয়াকে বলা হয় লঘুকরণ। ঠিক আছে, বিভিন্ন বিশ্লেষণ কাজের জন্য অ্যাসিডকে লঘু করার প্রয়োজন হয়। ঠিক আছে ভাই, বিভিন্ন বিশ্লেষণ কাজ মানে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে অ্যাসিডটাকে কি করতে হয়? সামান্য পাতলা করে নিতে হয়। হ্যাঁ, বুঝছো? ওকে, এটাই বলেছে বিভিন্ন বিশ্লেষণ কাজের জন্য ক্ষার অ্যাসিড থেকে লঘু অ্যাসিড দ্রবণ তৈরি করতে হয়। ঠিক আছে, লঘুকরণের মূলনীতি হলো নিম্নরূপ। দেখো তো, আমরা কি জানি ভাই? আমরা পড়েছিলাম না ঘনমাত্রা? ঘনমাত্রা ইকুয়াল আমরা কি পড়েছিলাম? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, ঠিক আছে, যে পরিমাণ দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ঘনমাত্রা, তাই না? তো ঘনমাত্রা এস ইকুয়াল আমরা কি পড়েছিলাম? বা মোলারিটি বলি। হ্যাঁ, মোলারিটি কি ছিল? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যতটুকু কি থাকে? যত মোল দ্রবীভূত থাকে, সেটাই তো মোলারিটি। মোলারিটি কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, তাই তো? যত মোল, তাহলে আমরা কি লিখতে পারি? এন বাই ভি। এটাই তো আমাদের কি ছিল? মোলারিটি বা ঘনমাত্রা
সূত্রটা ছিল, তাই না? এখান থেকে যদি আমরা মূল সংখ্যা হিসাব করি n, তাহলে n ইকুয়াল আমরা কি লিখতে পারি s ইন্টু ভি। s কি ভাই? sটা কি ঘনমাত্রা না? s আমরা কি বলবো? s হচ্ছে মোলারিটি, তাই তো? দেখো এখানে ঘনমাত্রা না লিখে মোলারিটি লিখি, তাহলে বুঝবা ভালো। মোলারিটি, মোলারিটি খেয়াল করো, মোলারিটি s ইকুয়াল কি n বাই ভি। তাহলে n ইকুয়াল আমরা কি লিখতে পারি s ইন্টু ভি। n কি ভাই? মোল সংখ্যা, তাই না? এই n কি? মোল সংখ্যা, মোল সংখ্যা। n হচ্ছে মূল সংখ্যা, আর b কি? দ্রবণের আয়তন। ওকে ভাই, তাহলে n ইকুয়াল তুমি কি লিখতে পারো? n ইকুয়াল s ইন্টু ভি, বাকি n কি? মূল সংখ্যা। মূল সংখ্যা ইকুয়াল কি? মূল সংখ্যা ইকুয়াল মোলারিটি ইন্টু দ্রবণের আয়তন, তাই তো? মূল সংখ্যা ইন্টু মোলারিটি ইন্টু দ্রবণের আয়তন। মূল সংখ্যা ইকুয়াল মোলারিটি ইন্টু দ্রবণের আয়তন। ঠিক আছে ভাই? ওকে, মোলারিটি ইন্টু লিটার এককে দ্রবণের আয়তন। মোলারিটি ইন্টু, হ্যাঁ এখানে আয়তনটা তো অবশ্যই কি ভাই? দ্রবণের আয়তন, মানে লিটার এককে, তাই তো? দেখো মোলারিটি ইন্টু দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। ঠিক আছে, দেখো মূল সংখ্যা ইকুয়াল কি? মোলারিটি ইন্টু দ্রবণের আয়তন, এটা কি? লিটার এককে, তাই তো? লিটার এককে। ভাই বুঝিও, হ্যাঁ? মনে করো তোমার কাছে কি ছিল? একটা পাত্র ছিল। দেখো আমরা সূত্রে যাব, হ্যাঁ? তোমার কাছে কি ছিল? একটা পাত্র ছিল, এই যে একটা পাত্র। ঠিক আছে, তোমার কাছে একটা পাত্র ছিল, এই পাত্রে এতটুকু পানি ছিল, শরবত ছিল এতটুকু। খেয়াল করো, এই পাত্রে কি আছে? তাহলে একটা নির্দিষ্ট আয়তন আছে, একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে, তাই তো? দেখো কি আছে? এই পাত্রের একটা নির্দিষ্ট আয়তন আছে, একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে। ধরো পাত্রের আয়তন কত? V1, ঘনমাত্রা কত? S1। বুঝছো? এখনো কিন্তু এই দ্রবণটাকে লঘু করা হয়নি, এটা প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় একটা আয়তন আছে, একটা ঘনমাত্রা আছে। এখন তুমি কি করেছো? বাহির থেকে এই দ্রবণে আরো পানি যোগ করেছো। বাহির থেকে কি করছো ভাই? পানি যোগ করছো, বুঝছো? বাহির থেকে তুমি এটার মাঝে এখন পানি যোগ করছো। ঠিক আছে, তুমি বাহির থেকে এটার মাঝে মনে করো পানি যোগ করছো। এটার মাঝে তুমি বাহির থেকে এটা থেকে মনে করো এখানে পানি যোগ করেছো। পানি যোগ করার পরে কি হয়েছে ভাই? মনে করো লেভেল এতটুকু হয়ে গেছে, এই যে লেভেল এতটুকু হয়ে গেছে। আগে ছিল পানির লেভেল এতটুকু, মানে ঘনমাত্রা এতটুকু ছিল, দ্রবণটা ছিল এতটুকু, এখন পানি যোগ করার ফলে কি হয়েছে? এতটুকু হয়েছে। বলো তো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? তাহলে দেখো আগে ছিল এতটুকু, এখন পানি যোগ করার পর হয়েছে কতটুকু ভাই? এই যে এতটুকু বেড়ে গেছে। খেয়াল করো, বুঝিও, হ্যাঁ? আগে কি ছিল? এটা নির্দিষ্ট একটা আয়তন ছিল, নির্দিষ্ট একটা ঘনমাত্রা ছিল, তাই তো? এখন তুমি কি করছো ভাই? পানি যোগ করছো। কি যোগ করছো? পানি, H2O, H2O। তুমি কি করেছো? এবার এখানে পানি যোগ করছো। পানি যোগ করার ফলে কি হয়েছে ভাই? দ্রবণ কতটুকু হয়েছে? এতটুকু থেকে এই এতটুকু হয়ে গেছে। দেখছো, এতটুকু বেড়ে গেছে, তাই তো? তাহলে কি হবে? এখানে নির্দিষ্ট মনে করো দ্রবণ ছিল, শরবত ছিল, শরবতে তুমি বাহির থেকে পানি আইনা যোগ করছো, তাহলে কি হবে? এটার আয়তন কি হবে? আয়তনটা বেড়ে যাবে অবশ্যই, তাহলে ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কি ভাই? মূল সংখ্যা দুইটা ক্ষেত্রেই সমান থাকবে।
বুঝতে পেরেছ? দেখো বাহির থেকে তুমি কি করছো, পানি যোগ করছো, পানি যোগ করলে কি হবে, এই দ্রবণটা লঘু হয়ে যাবে, তাই তো? তাহলে কি হবে, আয়তন বেড়ে যাবে, তাই আয়তন বেড়ে যাবে, যতটুকু পানি যোগ করেছো আগের আয়তনের সাথে অতটুকু পানি যোগ করলে আয়তনটা বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে গেলে তো ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে ভাই? ওকে, তাহলে দেখো এটাকে আমরা লিখি, এই যে এতটুকু বন্ধু বলবা, হ্যাঁ এতটুকু, এটাকে কি বলবা তুমি, V2 আয়তন ঘনমাত্রা কি S2। এই দ্রবণে মনে করি এতটুকু ছিল, আর এখানে পানি ছিল এত, দ্রবণ ছিল এতটুকু, তুমি বাহির থেকে এখান থেকে পানি যোগ করে দিছো এখানে। ঠিক আছে, এখানে কি আইসা পড়ছে, পানি আইসা পড়ছে। ঠিক আছে, এই যে এখান থেকে এখানে পানি চলে গেছে, বুঝো? তাহলে কি এটার কি নির্দিষ্টটা কি আছে, পরে কি হয়েছে, আয়তন চেঞ্জ হয়ে যাবে, V1, এখানে তুমি পানি যোগ করছো, তাহলে কি পাবো, V2। আগে ছিল S1, আর পানি যোগ করার ফলে কি হয়েছে, ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে S2। তাহলে এই V1 S1 V2 S2, ভাই এটা কি ভাই, লঘুকরণের আগে নাকি পরে? এটা অবশ্যই লঘুকরণের আগে, আর এগুলো কি লঘুকরণের পরে পাইছি আমরা, তাই না? আগে ছিল প্রাথমিক অবস্থা এটা ছিল, আর চূড়ান্ত অবস্থায় লঘুকরণের পর পাইছি এইগুলো, তাই না? এই যে এইখান থেকেই সূত্রটা আসছে। ঠিক আছে, M1 মোলারিটির বা S1 মোলারিটির V1 লিটার দ্রবণে পানি যোগ করা করে V2 লিটার তৈরি করা হলো। কি কি বলেছে তোমাকে, S1 মোলারিটির দ্রবণে পানি যোগ করা হয়েছে, V1 লিটার দ্রবণে পানি যোগ করে করা হয়েছে, বুঝলে তো? S1 মোলারিটির V1 দ্রবণে পানি যোগ করে V2 আয়তন করা হয়েছে। ঠিক আছে, ওকে, এবং দ্রবণের ঘনমাত্রা S2 হয়েছে তখন। কথাটা বুঝছো? S1 ঘনমাত্রার V1 দ্রবণে পানি যোগ করে লঘু করা হয়েছে, তখন কি মানে কি আয়তন V2 হয়েছে, তখন কি হয়েছে, দ্রবণের ঘনমাত্রা হয়েছে S2। ঠিক আছে ভাই, S2। উভয় দ্রবণের মূল সংখ্যা সমান থাকার কারণে লঘুকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নরূপ সম্পর্ক হবে। উভয় দ্রবণের কি থাকবে, মূল সংখ্যা সমান থাকবে, কারণ মূল সংখ্যা ইকুয়াল আমরা জানি মোলারিটি ইনটু দ্রবণের আয়তন। ঠিক আছে, উভয় দ্রবণের কি থাকবে, মূল সংখ্যাটা সমান থাকবে। ঠিক আছে, তাহলে লঘুকরণ সূত্রটি কেমন হবে, V1 S1 ইকুয়াল V2 S2। এই হচ্ছে আমাদের লঘুকরণ সূত্র। ঠিক আছে, এখানে V1 S1 এর পরিচয়টা কি বলো তো একটু। V1 হচ্ছে প্রাথমিক আয়তন, S1 হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, V2 কি লঘুকরণের পর, এটা কিন্তু এটা বলবো চূড়ান্ত আয়তন, S2 বলবো চূড়ান্ত ঘনমাত্রা। লঘুকরণের পর সবসময় কি হবে, ঘনমাত্রা কমে যাবে, তাই তো? আগে ঘনমাত্রা বেশি ছিল, এখন তুমি এখানে পানি যোগ করেছো, তাহলে ঘনমাত্রা কি হবে ভাই, অবশ্যই কমে যাবে, তাই না? দেখো লঘুকরণের পর সবসময় ঘনমাত্রা কমে যাবে। হ্যাঁ, দেখো V1 কি, V1 ইকুয়াল আমরা কি লিখবো, প্রাথমিক আয়তন, দ্রবণের পূর্বের আয়তন, দ্রবণের পূর্বের আয়তন। তাহলে S1 কি হবে, S1 কি হবে ভাই, দ্রবণের পূর্বের ঘনমাত্রা। V2 তে আসো, তুমি V2 ইকুয়াল কি লিখবা, দ্রবণের পরবর্তী আয়তন, তাই তো? দ্রবণের পরবর্তী আয়তন, মানে এগুলো লঘুকরণের পর আয়তন, দ্রবণের পরবর্তী আয়তন, আর S2 কি, দ্রবণের পরবর্তী ঘনমাত্রা। ঠিক আছে, এই ছিল কি লঘুকরণ সূত্রটা। ঠিক আছে, আমি সবকিছু আরেকটু বলে দিই একেবারে। হ্যাঁ, তোমার কাছে কি ছিল, তোমার কাছে এক গ্লাস শরবত ছিল,
ঠিক আছে, এই শরবতে কি আছে? নির্দিষ্ট পরিমাণ একটা আয়তন আছে, একটা কি আছে? ঘনমাত্রা আছে। তুমি কি করেছো? ওই শরবতে আরো পানি যোগ করেছো। পানি যোগ করার ফলে কি হবে? অবশ্যই ঘনমাত্রা কমে যাবে, অর্থাৎ লঘু হচ্ছে, দ্রবণটা আগের তুলনায় লঘু হয়ে যাবে, তাই ঘনমাত্রা কমে যাবে। কিন্তু কি হবে? দ্রবণের আয়তনটা কিন্তু বেড়ে যাবে। আগে যতটুকু ছিল পানি যোগ করার পর এটা বেড়ে যাবে। হ্যাঁ, ওই যে এখান থেকেই আসে, কিন্তু প্রতি ক্ষেত্রে মূল সংখ্যাটা সমান থাকবে। ঠিক আছে ভাই, এই যে এখান থেকেই আসছে আমাদের লঘুকরণ সূত্রটা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেখো আমরা মোলার দ্রবণ বলতে কি বুঝি? 1 লিটারে 1 মোল দ্রব থাকবে, তাই না? মোলার দ্রবণ মানে 1 মোলার, তাই তো? খেয়াল করো, আমরা কিছু ইনফরমেশন জেনে নেই। হ্যাঁ, বুঝিও ভাই, ডেসিমোলার মানে 10 টু দি পাওয়ার -1 মোলার। এই মানগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, ডেসিমোলার, ডেসি, কারণ তোমাকে এই অধ্যায়ের যে আমরা প্রশ্নগুলো সলভ করব তখন না ঘনমাত্রা বলা থাকবে না, একটা ঘনমাত্রা তোমাকে বলবে না, না বলবে ডেসিমোলার দ্রবণ বা সেমিমোলার দ্রবণ বা সেন্টিমোলার দ্রবণ। ঠিক আছে, এই কথাগুলো বলা থাকবে। তখন তুমি এই কথাগুলো যদি মানে না বুঝো তাহলে তো ঘনমাত্রা ধরতে পারবে না। ঠিক আছে ভাই, দেখো ডেসিমোলার মানে 10 টু দি পাওয়ার -1 মোলার। ডেসিমোলার মানে কত? 10 টু দি পাওয়ার -1 মোলার। ডেসিমোলার ইকুয়াল 10 টু দি পাওয়ার -1 মোলার। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -1 কত? 0.1 না ভাই? বুঝছো? সেন্টিমোলার, সেন্টি মানে কত? 100 না? সেন্টিমোলার, এটা হবে 10 টু দি পাওয়ার -2 মোলার। 2 মোলার। এইভাবে না লিখে এইভাবে লিখে। ডেসিমোলার মানে কত? 10 টু দি পাওয়ার -1 মোলার। সেন্টিমোলার কত? 10 টু দি পাওয়ার -2 মোলার। মিলিমোলার মানে 10 টু দি পাওয়ার -3 মোলার। মিলি মোলার মানে 10 টু দি পাওয়ার, মিলি কত? 1000 না? 10 টু দি পাওয়ার -3 মোলার। ঠিক আছে, সেমি মোলার দ্রবণ মানে ঘনমাত্রা কত হবে? 1 মোলার। ঠিক আছে, মোলার দ্রবণ, মোলার দ্রবণ, তাহলে ঘনমাত্রা কত? 1 মোলার। যদি বলা হয় সেমি মোলার, সেমি মানে কত? অর্ধ, তাই না? 0.5 হবে তাহলে সেমি মোলার। সেমিমোলার দ্রবণ বুঝিও, সেমিমোলার মানে কত? 0.5 মোলার। ঠিক আছে ভাই, ওকে। ডেসি মানে কত? ডেসিলিটার, 10 টু দি পাওয়ার -1 লিটার। ঠিক আছে, সেন্টিলিটার মানে কত? 10 টু দি পাওয়ার -2 লিটার। মিলিলিটার মানে কত? 10 টু দি পাওয়ার -3 লিটার। বুঝিও, ডেসি, ডেসিলিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার -1 লিটার। সেন্টিলিটার 10 টু দি পাওয়ার -2 লিটার। মিলিলিটার 10 টু দি পাওয়ার -3 লিটার। এই কথাগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে ভাই, ওকে, আমরা এবার অঙ্কে চলে যাব। আসো। ও, একটা কথা তো ভুলে গিয়েছি, এটা কি হইল? দেখো, কি যেন আমরা দ্রবণ আমরা যে দুইটা পাত্র নিয়েছিলাম ভাই। হ্যাঁ, এই যে দেখো, দুইটা পাত্র নিয়েছিলাম না? কি ছিল? একটাতে V1S1 মানে পূর্বের আয়তন, পূর্বের ঘনমাত্রা, তাই তো? এটাতে পরে আমরা কি করছিলাম? পানি যোগ করে আয়তন বাড়াইছিলাম, তাই তো?
পানি যোগ করে আমরা আয়তনটাকে বাড়াইছিলাম, তাই না? তখন কি ছিল, V2S2 হয়েছিল লঘুকরণের পর। বলো তাহলে কতটুকু আমরা পানি যোগ করেছিলাম, বা কতটুকু পানি, তোমাকে যদি প্রশ্নে বলতো যে কতটুকু পানি মেশানো হয়েছিল, তাহলে আমরা কি V2 থেকে যদি V1 বাদ দিই তাহলেই তো পেয়ে যাব, তাই না? অতিরিক্ত পানি মেশানো হলো, অতিরিক্ত পানি মেশানো হলো কতটুকু ভাই? অতিরিক্ত, তুমি এই কথাটা লিখে নিবা, আমি যখন আগে লঘুকরণের সূত্র সময় যে চিত্রটা গাইছি এটার সাথে তুমি লিখে ফেলবা, হ্যাঁ? অতিরিক্ত, আমি ভুলে গিয়েছি, দুঃখিত, দেখো, অতিরিক্ত পানি মেশাতে হবে। অতিরিক্ত কতটুকু পানি মেশানো হয়েছিল ভাই? মেশাতে হবে না, মেশানো হলো। অতিরিক্ত পানি মেশানো হলো। বলো তো কতটুকু পানি মেশানো হলো? আমরা যদি এই V2 থেকে V1 বাদ দেই তাহলেই তো পেয়ে যাব, হ্যাঁ? অতিরিক্ত কতটুকু পানি মেশানো হলো, তাই না ভাই? এই কথাটা তুমি লিখে নিবা। চলো আমরা এবার অঙ্কে চলে যাই। আর তোমাকে কি বলেছি, লঘুকরণের পর কি হবে? ঘনমাত্রা কমে যাবে, এই কথাটা মনে রাখবা। দেখো তাহলে আমাদের লঘুকরণের সূত্রটা কি ভাই? লঘুকরণের সূত্রটা হচ্ছে V1S1 ইকুয়াল V2S2। এটা আমাদের লঘুকরণের সূত্র। আমরা এই সূত্রের সাহায্যে অঙ্ক দেখব। চলো, কি বলেছে তোমাকে? বাণিজ্যিক ঘাড় সালফিউরিক অ্যাসিড হলো 18 মোলার, 500 ml ফ্লাক্সে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে কত ml ঘাড় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? জানি তোমরা কিছুই বুঝোনি, আগে উদ্দীপকটা আমি লিখে ফেলি, হ্যাঁ? পরে অঙ্ক করার সময় বুঝাই দেব। বলেছে কি, বাণিজ্যিক ঘাড় সালফিউরিক অ্যাসিড হলো 18 মোলার, 18 মোলার। পরে বলেছে কি 500 ml ফ্লাক্সে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। 500 ml ফ্লাক্সে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে কত ml ঘাড় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? কত ml ঘাড় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? এটা হচ্ছে তোমার প্রশ্ন। বাণিজ্যিক ঘাড় সালফিউরিক অ্যাসিড হলো ভাই 18 মোলার, 500 ml ফ্লাক্সে এত মোলার সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে কত ml ঘাড় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? ঠিক আছে, বাণিজ্যিক ঘাড় সালফিউরিক অ্যাসিড কত ভাই? 18 মোলার। কি বলেছে? 500 ml ফ্লাক্সে, 500 ml ফ্লাক্সে, বুঝিও, 500 ml ফ্লাক্সে এত মোলার সালফিউরিক, 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে কত ml ঘাড় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? তোমাকে কি বলেছি, লঘুকরণের পর সবসময় ঘনমাত্রা কমে যাবে, তাই তো? তাহলে বলো তো এখানে V1S1 V2S2 কোনটার মান বের করতে বলেছে? জানি তোমরা সবাই বলবা এখানে যে S2 এর মান বের করতে বলেছে, তোমরা এটাই বলতা। সরি, এখানে কি বলছে? আয়তন, তাই তো? কত ml ঘাড় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? তোমরা এখানে সবাই কি বলতা? যে V2 এর মান বের করতে বলেছে, কিন্তু আসলে এখানে V2 এর মান বের করতে বলেনি, তোমাকে বলেছে V1 এর মান। কেন ভাই? কি বলেছি? লঘুকরণের পর সবসময় ঘনমাত্রা কমে যাবে, এই কথাটা মনে রাখবা। তাহলে এখানে V1S1 এগুলো ধরতে সুবিধা হবে। দেখো তো, আগে ছিল কত? 18 মোলার, পরে হইছে কত? 0.1 মোলার। তাহলে এখানে V2 এর মান S2 কোনটা বলো তো? এটা S2 নাকি এটা S2? সবসময় কমে যাবে,
এটা কিসের মান ভাই? এটা হচ্ছে S2 এর মান। তাহলে এটা কিসের মান? V2 এর মান। ঠিক আছে, এটা কিসের মান? S1 এর মান। চাইছে কিসের মান ভাই? চাইছে কিসের মান? V1। বুঝছো? লঘুকরণের পর সবসময় ঘনমাত্রা কমে যাবে। আবারও বলি আমি তোমাকে, বাণিজ্যিক ক্ষার সালফিউরিক অ্যাসিড হলো এত মোলার আছে, এটাকে কি করতে বলছে? 500 ml ফ্লাক্সে 1 মোলার প্রস্তুত করতে হবে। তখন কতটুকু ক্ষার সালফিউরিক অ্যাসিড লাগবে, কি পরিমাণ, কত ml, এটাই চাইছে। বুঝতে পেরেছ? তাহলে কি ধরবা তুমি? লঘুকরণের পর ঘনমাত্রা কমে গেছে, তাহলে এটা কি S2, তাহলে এটা V2। এটা কিসের মান দেয়া আছে? S1। এটা কি ভাই? V1। তাহলে আমরা V1 এর মানটা বের করে ফেলবো, তাই না? আসো কি লিখবো? V1 ইকুয়াল V1 S1 ইকুয়াল V2 S2। ঠিক আছে, আমরা আস্তে অঙ্ক যত সামনের দিকে আগাবো আমাদের তত ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে আমরা V1 এর মান বের করবো, তাই না? তাহলে কত লিখবো? V2 S2 বাই S1। V2 এর মান কত? 500 ml। S2 এর মান কত? 0.1 মোলার। S1 এর মান কত? 18 মোলার। V1 কত? এটাই বের করব আমরা। কত লিখব? 500 ইন্টু 0.1 18। ঠিক আছে, ক্যালকুলেটর চাপলে আনসার কত আসবে? 2.78 গ্রাম, 78 ml। ঠিক আছে, আমাদের 500 ml ফ্লাক্সে যদি 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করি তখন আমাদের 2.78 ml ক্ষার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। ঠিক আছে ভাই, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আসো আমরা আরো অঙ্ক দেখি। দেখো, পরের অঙ্ক তোমাকে বলেছে 250 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত আয়তনের ডেসিমোলার সোডিয়াম কার্বনেট তৈরি করা যাবে। কি বলছে? 250 সেন্টিমিটার কিউব। এবার বলো সেন্টিমিটার কিউব আর ml এর সম্পর্ক কি বলো? সেম, 1 সেন্টিমিটার কিউব যেই কথা, 1 ml একই কথা। এইগুলো ভাই বুঝছো, মনে রাখো, নাহলে পরীক্ষার হলে কান্নাকাটি করবা, ডানে বামে তাকাবা, বন্ধুকে বলবা দেখবা খাতা নাই, পরে পরীক্ষা দিয়ে এসে কি বলবা? টিচার অকারণে খাতা নিয়ে নিছে। দেখো, 250 সেন্টিমিটার কিউব 0.5 মোলার, 0.5 মোলার সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত আয়তনের ডেসিমোলার, কত আয়তনের, বুঝিও, কত আয়তনের ডেসিমোলার, কত আয়তনের ডেসিমোলার সোডিয়াম কার্বনেট তৈরি করা যাবে। সোডিয়াম কার্বনেট তৈরি করা যাবে। আগে ঘনমাত্রা কত ছিল ভাই? 0.5 মোলার। বুঝছো, ঘনমাত্রা একটা 0.5, আর একটা কত ভাই? ডেসিমোলার। বলো ডেসিমোলার মানে কত? 10⁻⁻1 মোলার বা
0.1 মোলার, তাই তো? ডেসিমোলার মানে কত ভাই? 0.1 মোলার বা 10⁻⁻1 মোলার। ছিল কত? 0.5, হইছে কত? 0.1, কমে গেছে। তাহলে এই সাইড কি? এটা লঘুকরণের পর। কিসের মান এটা তাহলে বলো? কিসের মান? S2 এর মান এটা। কিসের মান এটা? S2। কত আয়তনের? তাহলে এটা কি চাইছে তোমার কাছে? V2 ইকুয়াল হোয়াট, এটাই জানতে চাইছে। এটা কিসের মান তাহলে? V1, এটা কিসের মান? S1। বুঝতে পেরেছ? তো উদ্দীপক থেকে বলি, এত সেন্টিমিটার কিউব এত মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ থেকে, এতটুকু আছে, মানে প্রাথমিক অবস্থায় আছে। এই দ্রবণ থেকে কত আয়তনের ডেসিমোলার এত তৈরি করা যাবে? লঘুকরণের পর কত হবে? আয়তন কত লাগবে? লঘুকরণের পর এত ডেসিমোলার যদি দ্রবণ তৈরি করি তাহলে আয়তন কত লাগবে? অর্থাৎ কি V2 এর মান জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো লিখি। কি লিখবো? সূত্র কি? V1 S1 ইকুয়াল V2 S2। চাইছে কিসের মান? V2 এর মান। তাহলে S2 আমরা নিচে লিখবো, তাই তো? V1 S1। ঠিক আছে ভাই, আসো লিখি। বলো V1 এর মান কত? এটা কি? এটাই তো V1 এর মান। এটা কিসের মান? S1 এর মান। ঠিক আছে, বলো V1 এর মান কত লিখবো? 250 সেন্টিমিটার কিউব, মানে কি 250 ml। ঠিক আছে ভাই, ওই লিখলাম 250। S1 এর মান কত? 0.5। S2 এর মান কত? 0.1। ক্যালকুলেটর চাপ দিলে আনসার কত আসবে? 1250। ঠিক আছে, কত আসবে? 1250 সেন্টিমিটার কিউব বা 1250 ml। এই হয়েছে কি ভাই তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছ। অঙ্কগুলো দেখে মনে হয় যে ছোট ছোট অঙ্ক পরীক্ষায় আসবে না, এই অঙ্কটাই আসবে, এই অঙ্কগুলোই আসবে 3 নম্বরের জন্য, বুঝছো? আর এমসিকিউ তো আসবেই। দেখো আমরা পরের অঙ্ক দেখি। অঙ্ক লঘুকরণের সূত্র থেকে অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এই লঘুকরণের সূত্র দিয়ে কিন্তু আমরা দ্রাব্যতাতে অঙ্ক করেছিলাম। দেখো দেখো 3 নম্বরে তোমার 3 নম্বর উদ্দীপকটা কি বলছে, যা খুব বেশি ইম্পর্টেন্ট, বোর্ডে আসার মতো। দেখো, তোমার 300 ml আয়তনের 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কিন্তু বোতলে আছে 6 মোলার হাইড্রোক্লোরিক। ঠিক আছে, তোমার প্রয়োজন কত? 300 ml 1 মোলার হাইড্রোক্লোরিক প্রয়োজন। বোতলে আছে কত? বোতলে আছে 6 মোলার। তাহলে কি ভাই, 6 মোলার আছে, তোমার প্রয়োজন কত? 1 মোলার। তাহলে 1 মোলার যেটা, এটা কিসের মান? অবশ্যই S2 এর মান। বেশিটা কি? S1, কমটা কি? S2। বুঝতে পেরেছ? ওকে, দেখো উদ্দীপকটাকে লিখি। তোমার এগুলো প্র্যাকটিক্যালও তোমাকে জানতে চাইবে, হ্যাঁ, ব্যবহারিকও এগুলো আসে। তোমার কি 300 ml আয়তনের 300 ml আয়তনের, তোমার 300 ml আয়তনের, তোমার 300 ml আয়তনের 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। 1 মোলার HCl প্রয়োজন, বুঝিও। তোমার 300 ml আয়তনের 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন, কিন্তু বোতলে আছে 6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু বোতলে আছে, তোমাকে স্যারে ল্যাবে নিয়ে গেল। ল্যাবে নিয়ে যাওয়ার পর
হাইড্রোক্লোরিকের একটা বোতল দেখায় বলো এখানে 6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তুমি এবার 300 ml আয়তনের 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করে দেখাও। ঠিক আছে, পরে তুমি কি করবা, লঘুকরণের সূত্র দিয়ে অঙ্কটা করবা। কিন্তু বোতলে আছে 6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে স্যার, তোমাকে আরেকটা কথা বললো, কি পরিমাণ অ্যাসিডের সাথে তুমি কি পরিমাণ পানি মেশালে তোমার কাজটা সম্পূর্ণ হবে। তুমি এই কাজটা কিভাবে সম্পূর্ণ করবা, কি পরিমাণ অ্যাসিডের সাথে তুমি কি পরিমাণ পানি যুক্ত করবা, পানি যুক্ত করলে তোমার কাজটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। কি পরিমাণ অ্যাসিডের সাথে, বোতলে আছে 6 মোলার হাইড্রোক্লোরিক দ্রবণ, কি পরিমাণ অ্যাসিডের সাথে তুমি কি পরিমাণ পানি মেশাবা। কি পরিমাণ অ্যাসিডের সাথে কি পরিমাণ অ্যাসিডের সাথে মানে কতটুকু অ্যাসিডের সাথে তুমি কতটুকু পানি মেশালে তোমার কাজটা সম্পূর্ণ হবে। কি পরিমাণ অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মেশালে, কি পরিমাণ পানি মেশালে তোমার কাজ সম্পূর্ণ হবে, তোমার কাজ চলতে পারে। তোমার কাজ চলতে পারে। বুঝছো, তোমার কাছে আসছিল কি ভাই, বোতলে ছিল 6 মোলার HCl, তোমার প্রয়োজন কি ভাই 300 ml 1 মোলার, এতটুকু প্রয়োজন। এখন তোমাকে বলছে কি পরিমাণ অ্যাসিডের সাথে তুমি কি পরিমাণ পানি মেশালে এটা পাবা। কি পরিমাণ অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশালে তুমি এটা পাবা। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা তাহলে শুরু করি, বুঝিও। আছে কত, ঘনমাত্রা বেশি কোথায়, 6 মোলার, এটা কিসের মান তাহলে বলো না, বলো। আর এখানে আছে কত, 1 মোলার, তাহলে কম, লঘুকরণ এর পর কত হয়েছে এটা, তাহলে এটা কিসের মান, H2 এর মান। তাহলে এটা কিসের মান, হ্যাঁ এটা কিসের মান বলো তো, এটা হচ্ছে V2 এর মান। বুঝছো, V2 এর মান, এটা তাহলে কিসের মান, S1 এর মান। তাহলে তুমি কিসের কি বের করবা, V1 বের করবা। ঠিক আছে, কি পরিমাণ পানি, অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মেশাবা তোমার কাছে, তোমার আগে V1 এর মান বের করতে হবে। ঠিক আছে ভাই, আসো, তোমাকে কি বলছিল, তোমার 300 ml আয়তনের 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন, বোতলে আছে কত 6 মোলার। স্যার তোমাকে বললো কি পরিমাণ অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিক্সড করলে তোমার কাজটা সম্পূর্ণ করতে পারবে, মানে 300 ml আয়তনের 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করতে পারবে। ঠিক আছে, এখানে আমাদের কিসের মান বের করতে হবে আগে, V1 এর মান। ঠিক আছে, কারণ কি S1 এখানে কি এটা বেশি আছে, তাহলে লঘুকরণের আগে এই ঘনমাত্রা S1, তো লাগবে কি V1, কারণ এখানে S2 V2 এর মান আছে আমরা জানি। ঠিক আছে, ওকে, তাহলে লিখি আমরা V1 S1, অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইকুয়াল V2 S2। ঠিক আছে ভাই, বুঝছো, তাহলে কিসের মান বের করব আমরা, V1 এর মান বের করব। তাহলে লিখব V2 S2 বাই S1। বলো V2 এর মান কত, 1 মোলার, সরি V2 এর মান হচ্ছে 300 ml, 300 ml, এই যে V2 এর মান 300 ml। S2 এর মান কত, 1 মোলার। S1 এর মান কত, 6 মোলার। তাহলে কতটুকু প্রয়োজন বলো, কতটুকু পাইছো, V1 এর মান কত পাইছো, 50 ml। এইবার বুঝো অঙ্ক কি এটা শেষ না, তোমাকে বলছে কি পরিমাণ অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিক্স করলে তোমার কাজ সম্পূর্ণ হবে। তুমি পাইছো কত ভাই, এই বোতলে কি ছিল, 50 ml পানিও ছিল। ঠিক আছে, এখন তোমাকে 300 ml
আয়তন বানাইতে হবে, তাহলে পানি কতটুকু যোগ করতে হবে? 300 থেকে 50 বাদ দিয়ে দিব, 250 ml হবে উত্তর। বুঝতে পেরেছ? আবারও বলি শোনো, কি বলছিল যে কি পরিমাণ অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মেশালে তোমার কাজ চলতে পারে। এই যে আমরা 50 ml বের করলাম, এটা কি ওই বোতলের যে হাইড্রোক্লোরিক 6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল সেখানের এটা আয়তন 50 ml। বুঝছো? তোমাকে বলছে 300 ml আয়তনের 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করতে কি পরিমাণ পানি মিশাইতে হবে। তাহলে আমরা কি করব? 300 থেকে 50 বাদ দিয়ে দিব, ওইটাই তো আমাদের অতিরিক্ত পানির পরিমাণ। ঠিক আছে ভাই, দেখব সুতরাং পানি মেশানো হলো, সুতরাং পানি মেশানো হলো, পানি মেশাতে হবে, পানি মেশাতে হবে কতটুকু বলো? V2 ইকুয়াল আমরা কি লিখবো বলো তো? V2 মাইনাস V1, তাই না? পানি মেশাতে হবে V2 মাইনাস V1। V2 এর মান কত? 300, V1 এর মান কত? 50, তাহলে আনসার কত? 250 ml। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। ঠিক আছে ভাই, এই যে 250 ml, এটাই হচ্ছে উত্তর। এই 250 ml পানি যদি তুমি মিশাও তাহলে 300 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি তৈরি করতে পারবা। ঠিক আছে ভাই, ওকে। দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি। এমন অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এগুলোই আসে পরীক্ষায় বারবার। দেখো তোমাকে বলেছে 250 ml 0.75 মোলার থেকে এত দ্রবণ তৈরি করা হলো। ঠিক আছে, কি পরিমাণ পানি মেশাতে হবে তাহলে? কি বলেছে? বলেছে 250 ml 0.75 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 250 ml 0.75 মোলার 0.75 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 0.25 মোলার দ্রবণ প্রস্তুত করতে 0.25 মোলার দ্রবণ প্রস্তুত করতে ঠিক আছে, কি পরিমাণ পানি মেশাতে হবে বলো তো? এখানে তুমি আগে কিসের মান বের করবা? V1 এর মান বের করবা নাকি V2? না পারলে ঠাস করে দিব গালে। চিন্তা করো, কি পরিমাণ পানি মেশাতে হবে? পানি মেশাতে হবে বলো। এইখানে যে দিছে 250 ml 0.75 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিসের মান দিছে? V1S1 নাকি V2S2 এর মান দিছে বলো না? এখানে ঘনমাত্রা কত ছিল ভাই বলো? কত এটা? 0.75। এইখানে ঘনমাত্রা কত? 0.25। তাহলে এটা কি লঘুকরণের পর বলছে না? এত ছিল, তুমি এখানে পানি ঢাইলা এত বানাবা, তাহলে কিসের মান জানতে চাইছে? V2 এর মান জানতে চাইছে। এটা কিসের মান? এটা S2 এর মান। বুঝছো? এটা হচ্ছে আমাদের S2 এর মান। তাহলে V1 এর মান কত? এই যে V1 এর মান। এটা কিসের মান? S1 এর মান। আগে ছিল এতটুকু, তোমাকে বলছে কি এতটুকু যদি তুমি ঘনমাত্রা বানাইতে চাও, মানে কি ঘনমাত্রা যদি এতটুকু কমাইতে চাও লঘুকরণের পর, তাহলে তাই তো
কারণ কি পরিমাণ পানি মেশাতে হবে। তো তুমি আয়তন জানো, এখানে আয়তনটা জানো, তুমি কি এই V1 এর মান জানো? এটা জানো, এই মান তুমি না জানলে কিভাবে বলবা? আগে তোমার এই মানটা বের করতে হবে, পরে পানি বাদ দিতে হবে। ঠিক আছে, V2 থেকে আমরা কি করব, V1 বাদ দিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে যেটা পাবো সেটা থেকে V1 বাদ দিয়ে দিব, তাহলে আমরা জেনে যাব কি পরিমাণ পানি মেশাতে হবে। বুঝতে পারছো? আরেকবার বলি, মনটা বললো যে তোমরা বুঝো নাই। 250 ml 0.75 মোলার, 250 ml 0.75 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি বানাইতে বলছে তোমাকে? কি বানাইতে বলছে? 0.25 মোলার HCl বানাইতে বলছে। তাহলে এখানে V2 ইকুয়াল হোয়াট? V2 কত? V2 কেন ভাই? কি লিখলাম? এটা তো V2, আমি V1 লিখছি কেন? এটা হবে V2। ঠিক আছে, ওকে। তাহলে দেখো V2 ইকুয়াল হোয়াট, মানে এতটুকু আছে। এখন তুমি কি পরিমাণ পানি যদি থাকে তাহলে এতটুকু তৈরি হবে, মানে পরে কি পরিমাণ পানি আবার মিশাতে হবে, মিশাতে হলে তুমি এই দ্রবণটা তৈরি করতে পারবা। ঠিক আছে, আবারও বলি, এত ml এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে তোমার কি পরিমাণ পানি মেশাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আগে V2 এর মানটা বের করতে হবে, মানে কত, পরের আয়তনটা। হ্যাঁ, লঘুকরণের পরের আয়তনটা আগে আমাদের বের করতে হবে, তাই না? ওকে, আগে বের করে ফেলি। V1 S1 V2 S2। তাহলে আগে আমরা V2 এর মান বের করি। V2 আর ইকুয়াল কত লিখবো? V1 S1 বাই কত? S2। ঠিক আছে ভাই, ওকে। দেখো তাহলে, খেয়াল করে দেখো, V1 এর মান কত লিখবা? V1 কত? 250। এগুলো সাইডে রাফ করে দেখাই দিবা। S1 এর মান কত? 0.75। বারবার বলতেছি, S1 S2 যদি বুঝতে অসুবিধা হয় তো দেখবা কোনটার মান বড়। লঘুকরণের পর সবসময় কি হয়, ঘনমাত্রা কমে যায়, যেটার ঘনমাত্রা কম থাকবে সেটাই হচ্ছে লঘুকরণের পর, অর্থাৎ S2 এর মান। বুঝছো? মনে রাখবা এই কথাটা। আর S2 এর মান কত? 0.25। এটা কি কম আছে না? তাহলে এটা লঘুকরণের পর। ঠিক আছে ভাই, এটাকে যদি এটা দিয়ে কাটো তাহলে কত হবে? 3। 3কে যদি 250 দিয়ে গুণ করো তাহলে কত হইলো? 750 ml। এখন বলো, এটা কি উত্তর নাকি উত্তর না? এটা কিন্তু উত্তর না। তো এটা তোমার লঘুকরণের পরের আয়তনটা এত ছিল। এখন বলছে তুমি যদি এতটুকু তৈরি করতে চাও, কি পরিমাণ পানি মিশাতে হবে। ঠিক আছে, তুমি যেটা এই যে এত মোলার দ্রবণ যে প্রস্তুত করলা, কি পরিমাণ পানি মিশাইতে হবে। আমরা কি করব, V2 থেকে V1 বাদ দিয়ে দিব। ঠিক আছে, সুতরাং পানি মেশাতে হবে, সুতরাং পানি মেশাতে হবে, পানি মেশাতে হবে V2 মাইনাস V1। V2 এর মান কত? 750। V1 এর মান কত? 250 ml ইকুয়াল কত ভাই? 500 ml। এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন। তুমি যদি 500 ml এতটুকু দ্রবণ যদি প্রস্তুত করতে চাও তাহলে 500 ml পানি মেশাতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বোর্ড প্রশ্ন। দেখো, আমরা আরেকটা দেখি। মনে করো 2-3টা দ্রবণ এবার দেওয়া আছে, 3টা দ্রবণ দেওয়া আছে। ঠিক আছে, ওই 3টা দ্রবণ থেকে পরে তোমাকে বলছে কি একসাথে মিশাইতে হবে। পরে বলছে 250 ml আয়তন আবার বানাতে হবে। আগে উদ্দীপকটা লিখি।
এত বড় একটা উদ্দীপক, অঙ্কটাও এত বড়ই হবে। কি বলেছে? 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। আবার কি বলেছে? 35 ml 2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, 35 ml 2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। আবার কি বলেছে? 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। দেখছো, তিনটা দ্রবণ একত্রে মিশ্রিত করে, তিনটাকে একত্রে মিশ্রিত করতে বলছে। একত্রে, আচ্ছা এখানে লিখি, দ্রবণ একত্রে মিশ্রিত করে, একত্রে মিশ্রিত করে মিশ্রণে পানি যোগ করে 250 ml তৈরি করা হয়েছে। বুঝছয়, তিনটাকে একসাথে মিক্সড করছে, মিক্স করে আবার মিশ্রণে পানি যোগ করা হয়েছে। মিশ্রিত করে মিশ্রণে পানি যোগ করে, মিশ্রণে পানি যোগ করে মিশ্রণে পানি যোগ করে কি করা হয়েছে? দ্রবণ তৈরি করা হলো। দ্রবণ তৈরি করা হলো। ঠিক আছে, দ্রবণ তৈরি করা হলো। দ্রবণের ঘনমাত্রা কত? দ্রবণটির ঘনমাত্রা কত? দ্রবণটির ঘনমাত্রা কত? ভাই বুঝিও, কিসের মান জানতে চাইছে বলতে পারবা? শেষ গেছো তোমরা। তিনটা দ্রবণ দেয়া আছে, ঠিক আছে? আমাদের কি দেয়া আছে ভাই? দেয়া আছে কয়টা? তিনটা দ্রবণ। দেখো, এই একটা দ্রবণ, এই একটা দ্রবণ, এই একটা দ্রবণ, এই তিনটা দ্রবণ দেয়া আছে। তিনটা দ্রবণকে কি করছে? একসাথে মিশ্রিত করে 250 ml পানি যোগ করা হয়েছে। তখন দ্রবণটির ঘনমাত্রা কত? একটা জিনিস চিন্তা করে দেখো তো, কি বলছিলাম? পরে লঘুকরণের পর সবসময় কি হয় ভাই? ঘনমাত্রা কমে যায়, তাই না? লঘুকরণের পর আবার কি হয়? আয়তন বেড়ে যায় না? পানি আগে ঘনত্ব নির্দিষ্ট ঘনমাত্রা ছিল, আবার পানি যোগ করছো মানে লঘুকরণ লঘু হইলো, তাহলে কি হবে? আয়তনটা বেড়ে যায় না? দেখো তো, এই তিনটার আয়তন কত আছে? 50, 35, 10, 95 ml। পরে আয়তন কত আছে ভাই? ওমা, আসল কথাই তো লিখি না। পানি যোগ করে 250 ml দ্রবণ, পানি যোগ করে কি করা হয়েছে? মিশ্রণে, ছোট করে লিখতে হবে, মিশ্রিত করে মিশ্রণে 250 ml মিশ্রিত করে মিশ্রণে পানি যোগ করে, মিশ্রণে পানি যোগ করে, পানি যোগ করে 250 ml দ্রবণ তৈরি করা হলো। দ্রবণটির ঘনমাত্রা কত? তিনটা দ্রবণ দেওয়া আছে, এই দ্রবণটাকে তোমাকে বলছে কি? একসাথে মিশ্রিত করে আবার মিশ্রণে 250 ml পানি, 50 ml দ্রবণ তৈরি করা হলো। দ্রবণটির ঘনমাত্রা কত?
একত্রে তিনটা দ্রবণকে একত্রে মিশ্রিত করে মিশ্রণে পানি যোগ করে এত ml দ্রবণ তৈরি করা হলো। ওই তিনটা দ্রবণকে একত্রে মিশ্রিত করে মিশ্রণে পানি যোগ করে এত ml দ্রবণ তৈরি করা হলো। তাহলে দ্রবণটির ঘনমাত্রা কত? কিসের মান জানতে চাইছে? অবশ্যই S2 এর মান জানতে চাইছে। মিশ্রণের পর লঘুকরণের পর কি হয়? আয়তন বেড়ে যায় না ভাই? তাহলে দেখো আগে ছিল তিনটা যোগ করলে 95 ml, পরে আয়তন হয়েছে কত? 250 ml, তাই তো? তাহলে আমাদের কিসের মানটা বের করতে হবে আগে? বলো বলো কিসের মান? এখান থেকে কি পাবো? এখান থেকে অবশ্যই আমরা কি পেয়ে যাব? V1 এর মান পেয়ে যাব, S1 এর মান পেয়ে যাব। এটা হচ্ছে V2 এর মান, তাই তো? আর আমাদের লাগবে কিসের মান? S2 এর মান। বুঝিও। আর অঙ্কটা আমরা সলভ করি। এমন সূত্র পড়ছিলা, ঘনত্ব ইকুয়াল ঘনমাত্রা ইকুয়াল N/V, মূল সংখ্যা বাই লিটারের আয়তন। বলো পড়ছিলা নাকি পড়ছিলা না? পড়ছিলা। এখান থেকে তুমি মূল সংখ্যা বের করতে পারো না? N ইকুয়াল S/V। তাহলে আমরা তিনটা দ্রবণের আগে কি বের করব? মূল সংখ্যা বের করব। ঠিক আছে, মূল সংখ্যা বের করব, পরে তিনটা দ্রবণের আয়তন যোগ করব, সেখান থেকে আমরা V1 এর মানটা বের করব। ঠিক আছে ভাই, ঘনমাত্রাটা বের করব, মানে কি সেখান থেকে আমরা S1 এর মানটা বের করব। সরি, বুঝতে পেরেছ? মানে কি তিনটা দ্রবণ আছে, এই তিনটা দ্রবণ থেকে আমাদের কিসের মান লাগবে? S1 এর মানটা লাগবে। তিনটা দ্রবণের আয়তন আমরা জানি 50, 35, 10 যোগ করে দিব, তাহলে V1 এর মান পেয়ে গেছি, আমাদের লাগবে S1। ঠিক আছে, আগে আমরা মূল সংখ্যা বের করে যোগ করব। ঠিক আছে, যোগ করে কি করব? এই যে তিনটা মূল সংখ্যা এখানে লিখব, তিনটা মূল সংখ্যার যোগফল এখানে লিখব, আর এখানে V কত লিখব? লিটারে তাদের আয়তনটা লিখব, আর S মানে কি? ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রাটা S1 এর মান। ঠিক আছে, আসো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমরা কিভাবে করব? মুছে দিলাম কেন এটা? বাই V, N ইকুয়াল S/V, তাই তো? তাহলে আমরা আগে S এর মানগুলো বের করব, প্রতিটার জন্য N এর মান বের করব, তাই তো? আসো প্রথমটার জন্য, হ্যাঁ, প্রথম দ্রবণ অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দ্রবণ, ঠিক আছে ভাই, প্রথম দ্রবণে তাহলে কি লিখব? N ইকুয়াল S/V। S এর মান কত বলো? 0.5। V এর মান কত বলো তো? 50 ml। যদি লিটারে নাও 1000 দিয়ে ভাগ করে দিবা, কত হবে? 0.05। ঠিক আছে, ক্যালকুলেটর চাপলে আনসার কত আসবে? 0.025। 0.025 মোল। ঠিক আছে, প্রথম দ্রবণ গেল। দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে আমরা N এর মান বের করি, S/V। S এর মান কত? 2 মোলার। যদি 1000-কে 35 দিয়ে ভাগ দেয়, 35-কে যদি 1000 দিয়ে ভাগ দিই, তাহলে কত আসবে? 0.035 লিটার। 0.035, ঠিক আছে, এত লিটার। আনসার কত আসলো? 0.7 মোল। 7 মোল। ঠিক আছে ভাই, দেখো এটা কি ঘনমাত্রা না? বুঝো তো, এটা কি ঘনমাত্রার একক কি? মোল পার লিটার না? আর এটা কি আয়তন? কি সে লিটারে না? এই যে পার লিটার, লিটার কাটা থাকলো কি মোল, এই যে একক মোল। বুঝছো? দেখো তৃতীয় দ্রবণ বুঝিও। N এর মান কত? N ইকুয়াল কত লিখবো আমরা? S/V। S এর মান কত? দেখো তো S এর মান কত ভাই? 1 মোলার। 1। আয়তন কত? 10 ml। 10-কে 1000 দিয়ে ভাগ দিলে কত আসবে? 0.01। 0.01। তাহলে মূল কত আসলো? 0.001। 0.01 আসবে। 0.01 এত মূল। ঠিক আছে, এই তিনটাকে যদি আমরা যোগ করি,
এই একটা, এইটা, এইটা, এই তিনটাকে যদি যোগ করি, বুঝছ? আর তিনটা আয়তন যদি আমরা যোগ করি, এটা কি আয়তন না ভি এর মান? এই যে তিনটা আয়তন যদি যোগ করি তাহলে আমরা কিসের মান পাবো বলো তো? এই যে সূত্র দিকে তাকাও। তাহলে আমরা কি মোট ঘনমাত্রা লিখি, দেখো মিশ্রণের মোট মূল সংখ্যা, তাই না? মিশ্রণের মোট মূল সংখ্যা কত হবে, মানে এন ইকুয়াল কত? তুমি কথাই লিখে নিও, হ্যাঁ, লিখবা কি তিনটা আয়তন যোগ করবা, এত এত এত, ঠিক আছে? পরে কি লিখবা, এত আয়তনের জন্য মূল সংখ্যা এত। আচ্ছা আমি লিখেই দিই, 50, 35, কত দেখো, কত আয়তন, কত একটা দুইটা, এই যে তিনটা আয়তন, 0.05 যোগ 0.035 যোগ 0.01, ঠিক আছে? এত লিটার মিশ্র দ্রবণের মোট মূল সংখ্যা, মিশ্র দ্রবণের মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা কত ভাই? তিনটাকে যোগ করব, ঠিক আছে? 0.025 যোগ 0.7 যোগ 0.01, তাহলে কত আসলো ভাই বলো, কত আসলো? ওই তিনটাকে যে যোগ করলাম, তিনটাকে যোগ করলে যোগফল কত হয়? যোগফল হয় 0.095, 0.095 এত লিটার, ঠিক আছে? 0.095 এত লিটার মোট মূল সংখ্যা, ঠিক আছে? এত লিটার মিশ্র দ্রবণের, এত লিটার মিশ্র দ্রবণের মোট মূল সংখ্যা কত? 105 এত মোল, ঠিক আছে ভাই? এটা কিসের মান ভাই? এইটা হচ্ছে আমাদের সূত্রটা কি ছিল, n/v, তাই তো? S1 ইকুয়াল n1/v1, তাহলে এখানে এটা কি n1 এর মান, এটা কি ভাই? এটা হচ্ছে n1 এর মান, আর এটা কিসের মান? v1 এর মান, ঠিক আছে? তাহলে দেখো আমরা মানটা বের করি, বলো v1 এর মান কত? 0.095, n1 এর মান কত? 0.105, তাহলে কত আসলো ভাই? S1 এর মান 1.1, ঠিক আছে? এত মোলার বা মোল পার লিটার, আমরা S1 এর মান পেয়ে গেলাম, ঠিক আছে? এটা কিসের মান? S1 এর মান পেয়ে গেছি আমরা। এবার আমরা লঘুকরণের সূত্রে চলে যাই। কি লিখবো? V1 S1 V2 S2 লাগবে কিসের মান? আমরা কিন্তু V1 এর মানও জানি, S1 এর মানও জানি, V2 এর মানও জানি। এই যে 250 ml, এটা কিসের মান? V2 এর মান। লাগবে আমাদের কিসের মান? S2 এর মান, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? S2 ইকুয়াল V1 S1, নিচে কি লিখব? V2, ঠিক আছে? V1 এর মান কত বের করছি আমরা? V1 এর মান পাইছি 0.095, ঠিক আছে? 0.095 ইন্টু S1 এর মান কত? 1.1, বলো V2 এর মান কত? এটা কিসে বসাইছো তুমি? এই যেটা যে 0.095, এটা লিটারে বসাইছো না? এখন যদি তুমি V2 এর মান ml এ বসাও 250 ml, তাহলে কি হবে? হবে না।
এটা 250 ml মানে কত 0.25 লিটার, লিখলাম 0.25। ঠিক আছে ভাই, ওকে, তাহলে আনসার কত আসলো 0.41, 0.41 মোলার। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখলাম, লঘুকরণের সূত্র দেখলাম, লঘুকরণ সূত্রের সাথে সম্পর্কিত কিছু ম্যাথ দেখলাম, এর বাহিরে ম্যাথ আসবে না। ঠিক আছে, লঘুকরণ থেকে এই অঙ্কগুলোই আসবে। আশা করি তোমরা সবাই আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।